কোনোভাবেই ক্ষমতা নেই এই সরকারের যে ওদের চাকরিতে বহাল রাখবে। বক্স খুলে যাবে এবং যার পিছনে হচ্ছে বিপদ ডেকে আনবে এবং যে সমস্যার মধ্যে পড়বে সেই সমস্যা থেকে আর উঠতে পারবে না। দিলে কিন্তু ওনাকে ওই যে 22,53,000 মোট পরীক্ষার্থীর ওএমআর ওখানে প্রকাশ করতে হবে, এক্সট্রা 3,000 নিশ্চয়ই এই 22,53,000 পরীক্ষার্থীর মধ্যে আছে যোগ্য, যাদেরকে একেবারে ফেল বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে সবার হচ্ছে যখন ওএমআর দেয়া হবে তখন কিন্তু ওই প্যান্ডোরাস বক্সটা খুলে যাবে। এই অযোগ্যদের দেখে প্রচণ্ড ভয়। কারণ কি, অযোগ্যদের যদি লিস্ট দেওয়া হয় নাম ঠিকানা সহ, তাহলে অযোগ্যরা কিন্তু গলায় গামছা ধরে টেনে টেনে নিয়ে আসবে। যারা টাকা দিয়েছে শেষ পর্যন্ত মাথাটা বার হয়ে যাবে। এই মাথাটা যাতে বার না হয় আর অযোগ্যদের যাতে আমি লিস্ট প্রকাশ না করি, সেই জন্যে প্রসেসটা গুলিয়ে দেওয়ার অভিপ্রায় ছাড়া আর কিছু নয়। এইগুলো দেওয়ার পরে দেখো তোমাদের আমরা কিন্তু এই বঞ্চিত করছি না, বঞ্চিত করছে এইসব বিরোধীরা। তোমাদের কিন্তু আমি বঞ্চিত করছি না। তোমাদের জন্য দেখো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চাকরি চলে গেছে, তবুও তোমাদের আমরা মাইনে দিচ্ছি। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা বা আইনের প্রতি শ্রদ্ধা, মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা এই মন্ত্রী শিক্ষামন্ত্রী, এদের আইনের প্রতি যে আস্থা, আইনের প্রতি সম্মান একেবারে তলানিতে চলে গেছে এবং সারা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের এই যে মান সম্মান একেবারে শেষের দিকে যাবে। 3 তারিখে 11টার সময় ওদের চাকরি চলে গেছে, সেই অনুযায়ী ওরা মাইনে পেতে পারে না। কি বলবো, যে চাকরির এখন চাকরি পাওয়ার পরে যোগ্যদের লিস্ট বার হয়, এখন দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে অযোগ্যদের আবার লিস্ট বার হচ্ছে। 2022 থেকেই মামলা চলছে, এটা 2025, 3 বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ মোট 16 বার যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে বলেছে। 16 বার, একবারও নয়। তাহলে তখনই কি করছিলেন? এবং অবাক হয়ে যাবেন, 3 বার 3 রকম লিস্ট, হাইকোর্টে এক, সুপ্রিম কোর্টে এক, 6,465, তারপরে হিয়ারিং শেষ হয়ে গেল, তারপরে আবার বললো হুজুর এটাই ঠিক, 5,303। তাহলে যে যোগ্য এবং যোগ্য অযোগ্য বাছাই হয়নি বলেই তো পুরো প্রক্রিয়াটা বাতিল হয়েছে। আসলে কি জানেন তো, মানে গ্রিক মিথোলজিতে একটি কথা আছে, প্যান্ডোরাস বক্স, মানে রহস্য বক্স খুলে যাবে এবং যার পিছনে হচ্ছে বিপদ ডেকে আনবে এবং যে সমস্যার মধ্যে পড়বে সেই সমস্যা থেকে আর উঠতে পারবে না। এটাই অ্যাকচুয়ালি ওই প্যান্ডোরা বক্স। এবং যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সবার সম্মান করা উচিত, আমিও করি, কিন্তু ব্যাপার হচ্ছে তিনি প্রশাসনিক প্রধান, তো তাহলে তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন যে আইনের সব কিছু জানেন? মানে এইভাবে যদি আমি 2026-এর বিধানসভাটা মোটামুটি পার করতে পারি আর কি, মেরে কেটে ইত্যাদি করে যা হোক করে সংখ্যালঘুদের নামিয়ে দিয়ে যদি আমি এটাকে মোটামুটি কবজা করতে পারি, তাহলে ব্যাস ঠিক আছে। কি করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম কাণ্ডজ্ঞানীন কথা বলতে পারেন? যখনই বলে দিয়েছে অযোগ্যরা চাকরির পরীক্ষায় বসতে পারবে না, তাদের মাইনে ফেরত দিতে হবে, পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসনিক প্রধান হয়ে কীভাবে এইরকম ধরনের মানে আইন বিরোধী কথা বলতে পারেন? এটা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। তার মধ্য থেকেই বোঝা যাচ্ছে যে এরাই ওই প্যান্ডোরা বক্সের সঙ্গে প্রায় ওই গ্রিক মিথোলজির মানে খপ্পরে আর কি ওই রকম পড়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে ওদের যে মানে 3 বছর আগে দিতে পারলো না, তারপরে আর 1 মাস আগে দিতে পারলো না, এখন বলছে যে আমি এটা দেবো। এবারে আরেকটা কথা দেখুন, যদি দেন তাহলে অ্যাকচুয়ালি কি যা, তার আগেই বলছি, প্র্যাকটিক্যালি নিজেরা চেয়েছে যে যোগ্য অযোগ্য লিস্টটা না দিয়ে পুরোটাই একেবারে গুলিয়ে ফেলে দেবো আমরা, আর গুলিয়ে ফেলে দিলেই বিচারপতি কিছু করতে পারবেন না। সত্যি তাই, এতদিন ধরে সব হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাই ঘটেছে। এবং এটা কি যদি বলছে দেওয়ার চেষ্টা করব, তাই না, আইন মেনে
আইনি এতদিন ধরে আইনি পরামর্শ হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, এখন বলছেন আইনি পরামর্শ। আর শুনুন আরেকটা কথা, দিলে কিন্তু ওনাকে ওই যে 22,53,000 মোট পরীক্ষার্থীর ওএমআর ওখানে প্রকাশ করতে হবে। কেন বলছি এটা হয়তো অনেকে ঠিক অনুমান করেনি, কিন্তু আমি তাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, যদি এই যে 22,752 জনের ওএমআর প্রকাশ করে তাতে কিছু হবে না। কারণ কি, যে ওরা হিসেব দিয়েছে 5,303 জন মানে বেআইনি, নিজেরা স্কুল সার্ভিস কমিশন বলে, যারা অযোগ্য, এরা টেন্টেড এইসব করে চাকরি পেয়েছে, শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়ে। তাহলে আপনাদের কথা অনুযায়ী যে এই 5,303 জন তারা অযোগ্য, এদিকে মানে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম, এটা দর্শকদের জানা উচিত, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম প্রতি 10 জনে একজন রিজার্ভে থাকবে, অর্থাৎ 22,753 মানে 22,700 মানে 2,270 জন এইটা রিজার্ভে থাকবে। তাহলে এইটা রিজার্ভে থাকবে, কিন্তু ওরা বলে দিয়েছে যে 5,303 জন, আবার বলেছে 5,465 জন হচ্ছে অযোগ্য। তাহলে এক্সট্রা 3,000 কোথায় গেল? বুঝতে পারলাম। তাহলে সেই এক্সট্রা 3,000 নিশ্চয়ই এই 22,53,000 পরীক্ষার্থীর মধ্যে আছে যোগ্য, যাদেরকে একেবারে ফেল বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে সবার হচ্ছে যখন ওএমআর দেয়া হবে তখন কিন্তু ওই প্যান্ডোরাস বক্সটা খুলে যাবে, মানে সম বিপদ সামনে হচ্ছে গিয়ে চলে আসবে এবং রহস্য বাক্স খুলে যাবে। আর সেটাই সেই জন্যেই দেবে না। 22,53,000 এই কদিনের মধ্যে দেবেন। আর দেখুন দিলে বা কি হবে, আর তো কিছু হবে না। অন্তিম ভার্ডিক্ট এসে গেছে, মানুষের আর কিছু করার নেই, পরিষ্কার। তাহলে জেনে বুঝে কি বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? অবশ্যই জেনে বুঝে বিপদের মধ্যে ঠেলে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, তারা বলবে কিন্তু মাইনে নেওয়াটা বিপজ্জনক। এবার আরেকটা কথা বলছি, দেখুন কিরকম খেলেছে, দেখুন সাধারণ মানুষকে কিভাবে মানে প্রতারিত করছে। যে মোট তো 22,752 জনা, কিন্তু সুপ্রিম কোর্টে এই যে কদিন আগে যে এফিডেভিট দিয়েছে না, 17 তারিখে যার হিয়ারিং হবে, সেখানে 17,206 জন শিক্ষকের জন্য বলেছে কেবল যে এদের চাকরিটা এদের করতে দিন 2026 মার্চ পর্যন্ত, তারপরে এরা পরীক্ষার মাধ্যমে আসবে। তার মানে কি পরীক্ষা আপনারা নেবেন নিশ্চয়ই। আর 22 আর এই যে 16,203 জন না 6 জন, 17,206 জন এই শিক্ষিকা 9, 10, 11, 12 কেবল এদের জন্য বলেছে। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি তারা বঞ্চিত হবে কেন? বুঝতে পারলাম। এপিডেভিডে কেবল শিক্ষক মশাইদের কথা লিখেছেন, তাহলে গ্রুপ সি গ্রুপ ডির কথা লিখলেন না কেন? তারা কি অপরাধ করেছে? অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির আন্দোলন খুব জোরদার হয়নি তো, চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকাদের চাকরি খুব তো উত্তালে উঠে, সেই জন্য এদের জন্য ওখানে গিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা আইওয়াস, আর আইওয়াস ছাড়া কিছু নেই। কারণ কোনোভাবেই ক্ষমতা নেই এই সরকারের যে ওদের চাকরিতে বহাল লাগবে। কিন্তু শিক্ষামন্ত্রী তো বলছে যে আমার কাছে যোগ্য অযোগ্য তালিকা আমাদের কাছে আছে। ওটা আমরা যে দাবি করছেন যে এসএসসি তালিকা, সেটা যেন ওয়েবসাইটে তুলে দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো অসুবিধা নেই। আমি এসএসসি কে জিজ্ঞাসা করেছি, তাহলে এতদিন কেন সেটা করলো না? অ্যাকচুয়ালি এটা উপর থেকে অর্ডার এসছে যে তোমরা যে কোনো প্রকারে এদিক ওদিক করে দাও। হ্যাঁ, এই যে 3 তারিখ 3রা মে রিভিউয়ের শেষ ডেট, এই করে করে যদি রিভিউয়ের ডেটটা চলে যায় তাহলে হচ্ছে কি আমরা পুরো বেঁচে যাব। সুতরাং আইনজ্ঞরা অটোমেটিক্যালি বলে দিয়েছে যে সেটা ওনারা জানেন যে এখানে খুব সংকীর্ণ, মানে এই যে রিভিউ করলে তার ফলাফল সংকীর্ণ, কারণ 99.99 ক্ষেত্রে পরাজয় হয়েছে, মানে আগেরটা বহাল লিখেছে। এটা অ্যাকচুয়ালি এই যে নানা রকম বিপদের মধ্যে পড়ে আছে না, এই জন্যই কিভাবে এই যারা ওখানে ধর্নায় আছে ওদেরকে কিভাবে তুলে দেওয়া যায় এই পদ্ধতি অবলম্বন করছে।
চাকরিহারাদের আর কি, চাকরিহারারা বলছে যে তাদের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান জানিয়েছে পরের রবিবারের মধ্যে হয়তো যোগ্য অযোগ্য তালিকা যেটা রয়েছে ইতিমধ্যে তারা তৈরি করতে শুরু করেছে। পরের সপ্তাহ সম্ভবত সোমবারের দিকে তারা এটা পাবলিশ করবে, একেবারেই সোমবার নাগাদ। দেখুন, আমি যতটুকু মনে করছি সোমবার পাবলিশ করবে না, আমি অনুমান করছি সোমবার পাবলিশ করবে না। সোমবার আমি আপনাদের আবার যোগ্য জবাব দেবে। সোমবার পাবলিশ করলে কিন্তু বললাম শুধু 22,752 জনের করলে হবে না, যেটা আমি বলে দিলাম। তাহলে পুরো সবারই হচ্ছে কে 22,53,000-এর ওএমআর শিট প্রকাশ করতে হবে, সেটা সম্ভব। আর এই যে এত যদি শুভ বুদ্ধি থাকতো, এত যদি মানে চাকরি প্রার্থীদের প্রতি শুভেচ্ছা থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা অনেক আগেই দিয়ে দিত, হাইকোর্টে কিন্তু ফাইসালা হয়ে যেত। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই অযোগ্যদের দেখে প্রচণ্ড ভয়। কারণ কি, অযোগ্যদের যদি লিস্ট দেওয়া হয় নাম ঠিকানা সহ, তাহলে অযোগ্যরা কিন্তু গলায় গামছা ধরে টেনে টেনে নিয়ে আসবে। যারা টাকা দিয়েছে শেষ পর্যন্ত মাথাটা বার হয়ে যাবে। এই মাথাটা যাতে বার না হয় আর অযোগ্যদের যাতে আমি লিস্ট প্রকাশ না করি, সেই জন্য প্রসেসটা গুলিয়ে দেওয়ার অভিপ্রায় ছাড়া আর কিছু নয়। কিন্তু তারা তো বলছে যে আর 22 লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, ওরা বলেছেন সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন, যদি ওরা পজিটিভ বার্তা দেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে সেটাও আমরা পাবলিশ করে দেব। শুনুন, আইনি কথায় কথায় যে আইনি হ্যাঁ, 2022 মানে 3টে বছর ধরে শুধু আইনি পরামর্শ নিচ্ছেন, বুঝতে পারছেন তো। এখন সেই যারা পরামর্শ দিয়েছেন তাদের পরামর্শ হচ্ছে কি ভুলভালে ভরা, আর সেই জন্যেই মাননীয় প্রধান বিচারপতি এই রায়টা দিয়েছেন। আবার তাদের কাছে বলছে আইনি পরামর্শ, আপনারা তাদের গলা কেটে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষিকাদের, এখন বলছেন আমি হচ্ছে ওখানে প্রাণ নিয়ে আসবো, কোনোদিন সম্ভব? শুনুন একটা কথা, এটা একটা মজা, সত্যি অদ্ভুত কথা। সারা ভারতবর্ষে তথা বিশ্বে দেখা যায় যে চাকরি পাওয়ার পর যোগ্যতার লিস্ট বার হয়, তাই না? এ দেখা যাচ্ছে যে মানে কি বলবো, যে এখন চাকরি পাওয়ার পরে যোগ্যতার লিস্ট বার হয়, এখন দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরে অযোগ্যদের আবার লিস্ট বার হচ্ছে। একটা প্রশ্ন রয়েই যাচ্ছে যে কালকে একেবারে চাকরিহারারা যখন বৈঠক করতে যাচ্ছিল বিকাশ ভবনে, তারা গিয়ে বলে যে লাইভ স্ট্রিমিং এর কথা। আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম সবকিছু কেমন লাইভ স্ট্রিমিং হচ্ছিল, কিন্তু কালকের বৈঠকে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয়নি, কেন? ওই যে জুনিয়র ডাক্তারদের যেটা হয়েছিল মনে আছে, জুনিয়র ডাক্তারদের যে তোমাদের এই করবো এই ইত্যাদি করবো, জুনিয়র ডাক্তারদের যেমন ভেস্তে গেল, ঠিক এইটা একইভাবে ভেস্তে দেবেই, একেবারে আপনি মিলিয়ে নেবেন, ভেস্তে দেবেই। কারণ যদি এরকম মানসিকতা থাকতো, সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু আজকের বা কালকের, বলছে আমাদের কাছে তো আছে, তাহলে আজকের কালকের আপনি হচ্ছে ফোরকাস্ট করে দিন, মানুষ জেনে যাক, অযোগ্য কারা জেনে যাক, পেপারে আপনি দিয়ে দিন অযোগ্য নাম ঠিকানা সহ, তাহলে মানুষ তো জেনে যাবে। তাহলে এটা নিয়ে এত গোলযোগ করার কি অর্থটা কি? অর্থ এটাই যে আমি যে কোনো প্রকারে আর কি, মানে এটাকে এই ইলেকশন পর্যন্ত নিয়ে গেলেই বাবা আমার বাঁচা। এবং যোগ্য যারা ওখানে যাচ্ছেন, দেখুন আপনি অবাক হয়ে যাবেন, অযোগ্য যারা পরিচিত হয়ে আছে তারা আবার সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিতে হবে। ভাবতে পেরেছেন? তার মানে তারা কি কারোর কাছ থেকে কিছু শুনেছে যে তোমরাও পথে নামো? বোঝাতে পারলাম? তোমরাও পথে নামো, যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, বাইরে অযোগ্যরা এবং ভিতরে এরা, এই যে বাইরে গোলযোগ হচ্ছিল, এটাই মানে মুখ্যমন্ত্রী আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমি অযোগ্যদের পাশে? এর থেকে বাঙালির লজ্জা, বাংলার লজ্জা সারা ভূভারতে আর নেই। একেবারে একটা শেষ প্রশ্ন করব যে একেবারে চাকরি প্রার্থীরা, চাকরি হারারা যারা রয়েছে তারা বলছে যে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে গেছে, এটুকুই আছে, বেতন সাবমিট হবে। দেখুন, বেতন সাবমিট হলে অনেক স্কুলের হেডমাস্টার মশাই তারা বেতন সাবমিট করেননি ভয়ে, কারণ উপর থেকে তো লিখিত অর্ডার আসবে যে ওদের বেতন আপনি চালু ওদের বেতনের জন্য আপনি রিকুইজিশন দিন। সেটা কিন্তু অনেক হেডমাস্টার মশাই দেননি, সেটা খোঁজ নিয়ে দেখবেন স্কুলগুলোতে। আমার জানাশোনা অনেক হেডমাস্টার মশাই দেননি, কারণ ওই হেডমাস্টার যারা বেতন দেবেন, হেডমাস্টার
ডিআই থেকে শুরু করে শিক্ষা দপ্তর কিন্তু আবার কোর্ট অফ কন্টেম্প খাবেন, একেবারে নিশ্চিত। কোর্ট অপমাননার দায়ে এদের কিন্তু মানে কঠোর একটা সাজা দেবে। মুখ্যমন্ত্রীকে তো অলরেডি একটা আত্মদীপ নামে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একটা নোটিশ গেছে, নোটিশ দিয়ে দিয়েছে। তাহলে একজন মুখ্যমন্ত্রী তিনি এই যে মিথ্যা মানে কোর্টকে অপমান করার জন্য যদি দিল্লি থেকে চিঠি আসে, আর কোথা থেকে আসবে জানি না, তাহলে একটা বাঙালি হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীকে যদি এই রকম ধরনের মানে কোর্ট অফ কন্টেম্পের নোটিশ খেতে হয়, তাহলে বাঙালি হিসাবে বললাম আমাদের কাছে লজ্জা, আমাদের কাছে অপমানের দিন এখন এই কটা।